বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজ আমি পারফেক্টলি তিনজন মানুষকে নিয়ে আলোচনা করব। একজন বিগত দিনের, দুইজন বর্তমান সময়ের। তারা কখনো সম্মানের, নিজেদের কাছেই তারা নিজেরা অত্যন্ত সম্মানী এবং খুব উচ্চ পর্যায়ের ব্যক্তি বলে নিজেরা ভেবে থাকেন, কিন্তু মানুষের চোখে তারা ঘৃণিত, সমাদৃত, সম্মানিত নাকি গ্রহণযোগ্য। আমি ধাপে ধাপে তাদের নিয়ে ছোট্ট করে একটু পর্যালোচনা করব। পর্যালোচনাটি সময় উপযোগী, কারণ এর ভিতরে একজন ব্যক্তিত্ব রয়েছেন আমার অত্যন্ত সম্মানিত এবং আমার একেবারেই অত্যন্ত ভালোবাসার একজন মানুষ। তবুও তার বর্তমান কার্যকলাপ নিয়ে এই তিনজনের ভিতরে রেখে সমালোচনা করতে চাচ্ছি। আমি প্রথম যাকে নিয়ে সমালোচনা করব তিনি হচ্ছেন মহিউদ্দিন খান আলমগীর বা খ আলমগীর। তিনি কি রাজাকার ছিলেন? রাজাকারের সংজ্ঞা যদি হয় যে 1971 সালে পাকিস্তানের পক্ষে কাজ করা, তাহলে তিনি রাজাকার। কারণ তৎকালীন সময়ে তিনি বৃহত্তর যশোরের জেলা প্রশাসক ছিলেন। পূর্ণ সময় যুদ্ধের 9 মাস ধরেই তিনি সর্বাত্মকভাবে পাকিস্তান সরকারকে প্রশাসনিকভাবে সাহায্য সহযোগিতা, অর্থাৎ জেলা প্রশাসক থাকা অবস্থায় তার আন্ডারে আপনি এলা ফান্ড বলেন, ভূমির রেকর্ড পড়তে যেসব অর্থ জমা হয়, রেজিস্ট্রি অফিসের থেকে শুরু করে সমস্ত হাট বাজার এজারা যেখানে যেটা প্রয়োজন বাংলাদেশের ওই সময় ডিসির অন্তর্ভুক্তি সমস্ত কিছুই তিনি সম্পাদন করেছেন। তিনি দীর্ঘ 9 মাসই পাকিস্তানের সরকারের কাছ থেকে বেতন গ্রহণ করেছেন। তদুপরি তিনি শেখ হাসিনার এতটা আত্মবিশ্বাসের জায়গায়, এতটা প্রিয়জন হওয়ার এবং এতটা আমলীগের শক্ত অবস্থান তৈরি করার পিছনে যে কারণটি, যাদের মনে আছে তাদের ধন্যবাদ, যারা ভুলে গেছেন এবং জানেন না তাদেরকেই বলতে চাই, এই মহিউদ্দিন খান আলমগীরই সচিব থাকার, সচিব না পূর্ণ সচিব না, তিনি উপসচিব ছিলেন সম্ভবত, সচিবালয় থেকে তিনি সচিবদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে তৎকালীন বিএনপির বিরুদ্ধে সচিবালয় থেকে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের নিয়ে মিছিল সহ রাজপথে বেরিয়ে আসেন। আপনারা সংবিধান সংবিধান বলেন, সবাই সংবিধান সংবিধান বলে চললাম। একজন সরকারি কর্মকর্তা তিনি যে শপথ গ্রহণ করে সেক্রেটারিয়েট, অর্থাৎ গোপনীয়তা বজায় রাখার, রাষ্ট্রীয় গোপনীয়তা বজায় রাখার দায়িত্ব নিয়ে সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে চাকরি করেন, সরকারি চাকরি, তিনি বেতন নিচ্ছেন, সরকারের অনুগত চাকর, তিনি মিছিল সহকারে সচিবালয় থেকে বের হয়ে আসছিলেন এবং তার এই বের হয়ে আসাটাই তৎকালীন সরকারের অর্থাৎ বিএনপির ক্ষমতাচ্যুতির বড় একটি ক্ষেত্র তৈরি করে দেয়। উপহার স্বরূপ খ আলমগীর এমপি হয়েছিলেন, আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন এবং তার শ্রেষ্ঠ বক্তব্য সাভার রানা প্লাজার গেটে কিছু লোক গেটে ঝাঁকি দিলে সেই ঝাঁকিতে রানা প্লাজা মাটির নিচে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মাটির ভিতরে নিমজ্জিত হয়েছে। একজন মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উক্তি, কত বড় একজন বিজ্ঞ জ্ঞানী দূরদর্শী সম্পন্ন ব্যক্তি, গেটে বাইরে অনেক দূরে সেই গেট, সেই লোহার গেটে ঝাঁকিয়েছে আর একটা বিল্ডিং মাটির নিচে
দেবে গেল। সেই মহা আলমগীরের হাতে তৈরি, অর্থাৎ তিনি তো শেষ ট্রামে শেষবারে আসতে পারেননি, কিন্তু তার পূর্বে তো তিনি আওয়ামী লীগেরই মন্ত্রী ছিলেন এবং তার শিষ্যরা এখন অধিষ্ঠিত সিংহ অবস্থায়, বাঘের মতো ব্যগ্র ক্ষিপ্রতায়, ব্যগ্র সাহসিকতায়, চৌকস, কি বলবো এদের, কার কি বলা যায়, চৌকস দীপ্ত ভারতীয় দালালের পরিপুষ্ট জ্ঞান অর্জন করেই তারা সচিব হয়েছেন, উপসচিব হয়েছেন, সহকারী সচিব, যা যা বলে ওনাদেরকে, উচ্চ পর্যায়ের যারা আছে সবই তো আওয়ামী লীগের হাতে তৈরি। এবং এই সচিবদের মহাসচিবই তো মখা আলমগীর। সচিবালয়ে আগুন কেন ধরে? গোজর, আমাদের আঞ্চলিক ভাষায় বলে গোজর, অর্থাৎ আপনি মারেন, কাটেন, লাইথান, যাই করেন, ওর যা ইচ্ছা তাই করবে। অন্তর্বর্তীকালীন সরকার ঠিক গোজর টাইপ। পিনাকি বলছে, ইনিয়াস বলছে, ইলিয়াস হোসাইন বলছে, সরোয়ার, কনক সরোয়ার বলছে, জুলকার নাইন বলছে, সবাই কার কথা অন্তর্বর্তীকালীন শুনছে? নাকি হাসনাতের কথা শুনছে, না সার্জিসের কথা শুনছে? ওনারা যে এক লাফে বানরের মতো ওই জায়গায়, ওই যে উচ্চ মগডালে উঠে বসার পরে নিচে গিয়ে তোয়াক্কাই করছেন না, সংস্কারের নামে কমিটি গঠন করে দেওয়ার পরে ওনারা কোন কাজে নিমজ্জিত আছে জনগণকে কি একটু জানাবেন? দ্বিতীয় ব্যক্তি, 24শে জুলাই ধরেই এবং তারপরে 5ই আগস্ট, এবং 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের রক্তে গড়া, আওয়ামী লীগের আদর্শে গড়া, আওয়ামী লীগের রাজনীতির রাজনৈতিক শিক্ষাগুরুদের হাতে দীক্ষা নেওয়া তরুণ প্রজন্মের এক সময়ের অলঙ্কার, অহংকারী সংসদ সদস্য, সংসদে দুধেল গাবি খ্যাত গোলাম ময়লা রানী, তিনি যেখানেই থাকেন না কেন তাকে সংসদ সদস্য হইতেই হবে, হইতে দিতেই হবে, এবং তিনি যোগ্য ব্যক্তি। 300 সংসদ সদস্যের ভিতরে তিনি যে দলেরই হোক না কেন, তিনি সবসময় সংসদ সদস্যের যোগ্য ব্যক্তি, অর্থে, জ্ঞানী, গুণে, সর্বসাকুল্যে। কখনো জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তিনি পরিচিত, কখনো বর্তমান পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার সাথেও তার আধিক্যতা, সবার সাথে তিনি নেই, কার সাথে। দিনের 3টা 4টা ইউটিউব তৈরি করেন তার ইচ্ছা মতো। তিনি যেসব কথা বলে গেছেন তার পিছনে যেসব অবস্থা তৈরি করে গেছেন, তার কেউ ধরার নেই, তার প্রতিবাদ করার নেই, তার বলার নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে শেষবারেও তিনি হুমকি দিয়ে গিয়েছিলেন যে সেন্ট মার্টিন আমেরিকাকে দিতে, বাংলাদেশ দিতে এবং আমেরিকা নিতে লুই আসছেন। তার প্রতিফলন তো কিছুই ঘটেনি। কিন্তু এইসব কথা বলে তিনি বারবার যেমন সরকারকে বিব্রত, জাতিকে বিভ্রান্ত, গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরে মানুষকে বিভিন্নভাবে উস্কানিমূলক দিতে যেমন ব্যস্ত, ঠিক তেমনি প্রত্যেকটা ইউটিউবের ভিতরেই তিনি আওয়ামী লীগের পক্ষে নীরব একটি সাফাই গেয়ে, নীরব একটি রেভলিউশন, আওয়ামী লীগকে জাগিয়ে রাখা, আওয়ামী লীগকে সজাগ রাখা, আওয়ামী লীগকে ধীরে ধীরে সংগঠিত করার একটি অপচেষ্টা তার ভিতরে প্রবাহমান। আপনি যদি তার প্রত্যেকটা ভিডিও অত্যন্ত ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করেন, দেখবেন তার প্রতি আওয়ামী লীগের স্বৈরা শাসকের প্রত্যেকটি আঙ্গিকে, অংশে, আদর্শে কিভাবে তার ভিতরে ধারণ করে বসে আছে এই লোকটি। নীরবে আত্মঘাতীর মতো দেশকে তিনি অহরহ অশান্তির দিকে, 5ই আগস্টের বিপ্লবকে উৎসাহ দেওয়ার পিছনেই
কিন্তু তার একটি ব্যাকগ্রাউন্ডে আর একটি ব্যাখ্যা করেন তিনি। এইসব লোক এভাবেই এই আগুন লাগার পিছনে এবং আগুন লাগার ক্ষেত্র তৈরি উৎসাহ বলেন, এবং আগুন লাগালে বা বড় ক্ষতি হলেও যে অন্তর্বর্তীকালীন সরকারের করার কিছু নেই, কিছু করতে পারবে না, এই ধরনের ইঙ্গিতগুলো যারা দিচ্ছে তাদেরকে কি কেউ ডেকে এ পর্যন্ত তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে? সচিবালয়ে যে আগুন, এর সাথে ৭৫% রনি জড়িত আছে, এবং আমলিগকে বাংলাদেশে প্রমোট করার যত ধরনের অপকৌশল ভারতে বাংলাদেশে অবস্থানরত নেতাদের সাথে হোক, সে তো অবশ্যই আছে, হোক নয় অবশ্যই, এবং ভারতে অবস্থানরত, ভারতে তার প্রচুর বন্ধু রয়ে গেছে ইন্ডিয়ায়, ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ান সংসদ সদস্য, মন্ত্রী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, তার ব্যবসায়িক সূত্রেই ইন্ডিয়ার সাথে তার সর্বক্ষণিক যোগাযোগ রয়ে গেছে। এই আগুন লাগার ক্ষেত্রে আপনারা অন্যদিকে বাঁশি না বাজিয়ে গোলাম মওলার রনিকে যদি টার্গেট করে এগোন, অনেক তথ্য রনির কাছ থেকে পাওয়া যাবে। তৃতীয় ব্যক্তি, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, একসময় আমার খুব প্রিয় ব্যক্তিত্ব ছিল, যাকে আমি অনুসরণ করতাম, অনুধাবন করতাম, তার কথার দিকে আমি তাকিয়ে থাকতাম, শোনার থেকে বেশি দেখতাম এই লোকটা কিভাবে কথা বলে, এই লোকটা কি বলে। আরেকজন ছিলেন নুরুল কবির, তিনি কেন জানি অন্তর্বর্তীতে আসেননি জানি না, কিন্তু আশিক নজরুল। মেহের আফরোজ সায়ন, তার মা শেখ হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন একজন মহিলা সংসদ সদস্য ছিলেন, তার মেয়ে, সেই মহিলা সংসদ সদস্যের মেয়ে মেহের আফরোজ। মেহের আফরোজ হচ্ছে আসিফ নজরুলের প্রিয় সহধর্মিণী শিলার ঘনিষ্ঠ বান্ধবী। একদিকে যেমন বান্ধবী, অন্যদিকে সৎ শাশুড়ি। মেহের আফরোজ সায়ন কেন তার বান্ধবীকে ব্যবহার করবেন না তার স্বার্থে, আমলিগের স্বার্থে? মেহের আফরোজ সায়ন কেন তার জামাই আসিফ নজরুলকে ব্যবহার করবেন না আমলিগের পুনর্গঠনের কাজে, ভারতের পক্ষে দালালিতে, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন, পুনর্গঠন, পুনঃস্থাপনে? সেটা কি তাই হচ্ছে? আসিফ নজরুল নিজেকে যে শীর্ষ অবস্থানে অধিষ্ঠিত করেছিলেন, ন্যায়, নীতিবান, নির্ভীক, সাহসী, জ্ঞানী, বিশেষজ্ঞ, ভালো বক্তা, সঞ্চালক ভালো, উপস্থিত বুদ্ধি ভালো, এবং বাংলাদেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান, যার হাতে গড়া আইনজ্ঞরাই হয়তো এদেশের আইনের শাখাগুলোতে, শাখা প্রশাখায়, সরকারি বলেন বেসরকারি বলেন, যেখানেই বলেন না কেন, যেমন আইনজীবী থেকে শুরু করে বিচারকরা নিজেরাও তার হাতে গড়া, তার ভার্সিটি থেকে বের হয়ে অনেক অ্যাডভোকেট, তার সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, বাংলাদেশের সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন একজন সম্মানী ব্যক্তি, সম্মানের জায়গায় যেয়ে তিনার যে কাজ, যে অবস্থান বাংলাদেশের জন্য করার কথা ছিল, সেটা করতে কেন ব্যর্থ হলেন, আমার বোধগম্য নয়। এবং আমার মতো অনেকেই ব্যথিত হচ্ছেন, এবং তাকে নিয়ে সমালোচনা করতে যেমন বাধ্য হচ্ছে সবাই, তেমনি ব্যথিতও হচ্ছে। আমি আশা করি ডক্টর আসিফ নজরুলের কানে পৌঁছাবেন, এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা করবেন, এবং আমলিগের বিরুদ্ধে, আইনের আমলিগের বাইরে এসে, আমরা 5ই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে নয়, পুরো একটি দল,
পুরো একটি সংগঠনের বিরুদ্ধে আমরা মত প্রকাশ করেছিলাম, কোনো জনগণের বিরুদ্ধে নয়। কিন্তু সেই সংগঠনের মধ্যে যে জনগণ জড়িয়ে আছে, তারা তো ওই সংগঠনের ওই স্বৈরাচারী শাসকের লাঠিয়াল বাহিনী ছিলেন। তাদের স্নায়ু শক্তি, তাদের অর্থবিত্তের শক্তি, তাদের আইনগত শক্তি সর্বসাকুল্যে দেশকে যেভাবে করাল গ্রাসে গিলে ফেলেছিলেন, আল্লাহ না করুক বিগত এই 4 বছরে আমরা মাটিটুকু হয়তো হারিয়ে ফেলতাম। আমরা জানতাম না, আমাদের অজান্তেই আমাদের দেশের সার্বভৌমত্ব কাগজে কলমেই ছিল। মূলত বাংলাদেশের মানুষ তাদের অজান্তেই সর্বসাকুল্যে তাদের সার্বভৌমত্বকে হারিয়ে ফেলেছিল অত্যন্ত নীরবে। আমরা তো তাদের বিরুদ্ধে 5ই আগস্টে ঘুরে দাঁড়িয়েছিলাম। ডক্টর আসিফ নজরুল এইখানে এসে কেন এতটা নিভৃতচারী, কেন এতটা নীরব হয়ে গেলেন? প্রথমে যেটা সরব ছিলেন, এখনকার নিশ্চুপ নীরবতা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। আমি আবারও বলছি, জনগণ ক্ষিপ্ত হয়ে আবার রাজপথে নেমে আসুক, এমন পরিস্থিতি হলে বাংলার জন্য দুর্ভাগ্যই হয়ে আসবে। অতএব এই 3 জন মানুষকে নিয়ে আমি আলোচনার পিছনে অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছি। যদি বুঝে থাকেন, সচিবালয়ে নয়, প্রত্যেকটি সরকারি গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের দোসরদেরকে দ্রুত সরিয়ে দিয়ে 5ই আগস্টের চেতনাকে যারা ধারণ করে, যে যাই বলে বলুক, 5ই আগস্টের চেতনায় উজ্জীবিত ব্যক্তিদেরকে সেসব স্থানে সম্মানের সাথে তাদের দায়িত্ব গ্রহণ করার সুযোগ করে দিন। নইলে আমরা সিরিয়া, ইরাক, লিবিয়ার মতো যুদ্ধ না হোক, মানব যুদ্ধে, স্নায়ু যুদ্ধে, বিবেক যুদ্ধে, এবং এটা কি বলবো, অত্যন্ত ন্যাক্কারজনক একটি অবস্থার মধ্যে দিয়ে দেশ নিপতিত হবে। আপনাদেরকে জনগণ, জাতি যেভাবে বিশ্বাস করেছে, সেই বিশ্বাসের জায়গাটুকু সম্মানের সাথে রক্ষা করবেন, এই প্রত্যাশায় আজকের মতো। আসসালামু আলাইকুম।